বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। বরাবরের মতো সাথে আছি আমি রুবেল আহমদ, সহকারী শিক্ষক, লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন থেকে আরও একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। এখানে সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, উদ্দীপক হিসেবে আমরা দুটি চিত্র নিয়েছি। প্রথম চিত্র, যেখানে একটি পরমাণুর ডায়াগ্রাম দেখানো হলো, দ্বিতীয় চিত্রেও একটি পরমাণুর ডায়াগ্রাম দেখানো হলো। এই উদ্দীপকের আলোকে আমরা প্রশ্নগুলো দেখি। ক, অ্যাটম শব্দের অর্থ কি? খ প্রশ্নে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বুঝো? গ, 1 নং চিত্রের পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় ব্যাখ্যা করো। ঘ, 1 ও 2 নং পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করো। এটি হচ্ছে আমাদের উদ্দীপক ও প্রশ্ন। তাহলে ক প্রশ্নে বলা হয়েছে যে অ্যাটম শব্দের অর্থ কি? অ্যাটম শব্দের অর্থ কি? আসলে পরমাণুর গঠনের দীর্ঘতম ইতিহাস রয়েছে। আমি যদি পুরো ক্লাস জুড়েই বলি তারপরও সেটা এই ক্লাসে শেষ হবে না। তবে বিভিন্ন রসায়নবিদ বিভিন্ন সময়ে পরমাণুর এই গঠন সম্পর্কে বিভিন্ন মতামত প্রদান করেছেন। তার মধ্যে সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 400 অব্দে দার্শনিক লুসিপাস ও তার ছাত্র ডেমোক্রিটাস কি বলেছিলেন? যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য অংশ দ্বারা গঠিত। অর্থাৎ লুসিপাস ও তার ছাত্র ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে বললেন যে, বা একটি অভিমত প্রদান করেন যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য অংশ দ্বারা গঠিত। পরবর্তীতে ডেমোক্রিটাস এই অবিভাজ্য অংশের নাম দেন অ্যাটম। এই অ্যাটম শব্দটি গ্রিক শব্দ অ্যাটমস থেকে নিয়েছেন। অ্যাটমস থেকে নিয়েছিলেন, যার অর্থ হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ যা আর ভাঙা যায় না। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, যা আর ভাগ করা যায় না। তাহলে আমরা ক প্রশ্নের উত্তরে লিখতে পারি, অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য। অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, যা আর ভাগ করা যায় না। তাহলে আমরা সাথে লিখতে পারি, অর্থাৎ যা আর ভাগ করা যায় না, তাহলে আমাদের 1 মার্কের জন্য ক প্রশ্নটি হয়ে গেল। যদি এটা খ প্রশ্নে হতো তাহলে আমরা একটু ব্যাখ্যা দিতাম। এবার আমরা খ প্রশ্নটা দেখি। যে খ প্রশ্নে বলা হয়েছে, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বুঝো?
বা কি বোঝায়, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বোঝায়। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা জানতে হলে আমাদেরকে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বোঝায় সেটা জানতে হলে আমাদেরকে পারমাণবিক সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝি? কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। আমি আবারও বলছি, কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তাহলে আমরা এখানে দেখছি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, যেহেতু প্রোটন সংখ্যাই হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা, তাহলে আমরা বলতে পারছি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 হলে অক্সিজেনে প্রোটন আছে 8টি। আবার স্বাভাবিক অবস্থায় কোনো মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা ও তার কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান হয়। তাহলে আবার বলতে পারছি আমরা অক্সিজেনের ইলেকট্রন সংখ্যাও 8টি। তাহলে একসাথে যদি আমরা বলি যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে বোঝায় অক্সিজেন মৌলের একটি পরমাণুতে প্রোটন আছে 8টি ও ইলেকট্রনও আছে 8টি। তাহলে হয়ে গেল আমাদের অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বোঝায়। তাহলে আমরা সেটা লিখতে পারি, কিভাবে লিখব যে খ এর উত্তর। তাহলে শুরুতে আমরা পারমাণবিক সংখ্যার সংজ্ঞাটা দিয়ে দিব যে কোনো 8টি ইলেকট্রন রয়েছে। এই পর্যন্ত আমাদের খ এর উত্তর। যে আমরা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বুঝি সেটা লিখতে গেলে আমরা প্রথমে এই পারমাণবিক সংখ্যার সংজ্ঞা দিলাম। কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে প্রোটনের সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। এখানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। আমরা জানি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা ওই মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যার সমান, তাই অক্সিজেন মৌলের একটি পরমাণুতে প্রোটন আছে 8টি। আবার স্বাভাবিক অবস্থায় কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান, বিদায় অক্সিজেন মৌলের একটি পরমাণুতে ইলেকট্রনও আছে 8টি। যেহেতু পারমাণবিক সংখ্যা প্রোটনের সংখ্যার সমান, তাই পারমাণবিক সংখ্যা 8 হলে প্রোটন সংখ্যাও 8। আবার স্বাভাবিক অবস্থায় প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান, বিদায় প্রোটন সংখ্যা 8 হয়, ইলেকট্রন সংখ্যাও হচ্ছে 8। তাই শেষে লিখতে পারি, সুতরাং পরমাণুর বা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে বোঝায় অক্সিজেন মৌলের একটি পরমাণুতে 8টি প্রোটন ও 8টি ইলেকট্রন রয়েছে। তাহলে আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা গ প্রশ্নে দেখি। গ প্রশ্নে কি বলছে যে 1 নং চিত্রের পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় ব্যাখ্যা করো। তাহলে আমরা 1 নং পরমাণুতে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে সক্রিয় মৌল ও নিষ্ক্রিয় মৌল কোনগুলো, সক্রিয় এবং নিষ্ক্রিয় মৌল কোনগুলো। আমরা পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাস কয়েকটি মৌল পড়েছি, সাধারণত ওইগুলোই হচ্ছে নিষ্ক্রিয় মৌল। কেন নিষ্ক্রিয় মৌল? কারণ ওই সকল গ্যাসের সর্বশেষ কক্ষপথ দ্বিতীয় বা অষ্টক পূর্ণ থাকে, অর্থাৎ তাদের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, বিদায় তারা স্থিতিশীল অবস্থায় থাকে। আর এই স্থিতিশীল অবস্থায় থাকার কারণে তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এবং তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন গ্রহণ বা বর্জন কিংবা শেয়ারও করে না, বিদায় এগুলো হচ্ছে
নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। তাহলে আমরা সহজেই বলতে পারি যে সকল মৌলর সর্বশেষ কক্ষপথ দ্বিতীয় বা অষ্টক পূর্ণ থাকে সেই মৌলগুলোই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। যেমন নিয়ন, যেমন হচ্ছে নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, তার প্রথম কক্ষপথে থাকে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে থাকে 8টি ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে নিয়নের সর্বশেষ কক্ষপথ অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে, সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, কারণ সে অলরেডি স্থিতিশীল অবস্থায় আছে। সেই ইলেকট্রন গ্রহণও করবে না, বর্জনও করবে না, কিংবা শেয়ারও করবে না। এজন্য নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। একইভাবে আর্গন, ক্রিপ্টন, জেনন ইত্যাদি মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এবার সক্রিয়। তাহলে দেখা যাচ্ছে যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ থাকবে সেগুলো নিষ্ক্রিয়। তার মানে হলো যেগুলো সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ হবে না, থাকবে না, সেগুলো হচ্ছে সক্রিয়। যেমন আমি একটি মৌল নেই, যেমন নিলাম ম্যাগনেসিয়াম মৌল, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। যদি আমরা এই ম্যাগনেসিয়ামকে ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে 2, 8, 2, 2, 8, 2। তাহলে তার সর্বশেষ কক্ষপথে আছে কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন। অর্থাৎ ম্যাগনেসিয়ামকে যদি আমরা ডায়াগ্রামে দেখাই তাহলে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে থাকছে 2টি ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, তার সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, সে যদি স্থিতিশীল অবস্থায় আসতে চায় তাহলে রাসায়নিক বিক্রিয়ার সময় সে এই 2টি ইলেকট্রন কি করতে হবে? ত্যাগ করতে হবে। তখনই সে নিষ্ক্রিয়তা পাবে, অন্যথায় সে সক্রিয় অবস্থায় আছে। আরও সহজভাবে যদি আমরা আরেকটি উদাহরণ দেই, যেমন এই যে আমাদের অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে 2, 6। তাহলে তাকে যদি ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখি, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 6টি ইলেকট্রন থাকবে। তাহলে দেখা যায় এখানে 2টি ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে যদি অক্সিজেন আরও 2টি ইলেকট্রন গ্রহণ করে রাসায়নিক বিক্রিয়ায়, তখন সেই স্থিতিশীল অবস্থায় আসবে। তাহলে এখানে এই অক্সিজেন পরমাণুর 2টি ইলেকট্রন প্রয়োজন, আর ম্যাগনেসিয়াম পরমাণুর 2টি ইলেকট্রন প্রয়োজন নাই, অর্থাৎ সে সেটা ত্যাগ করবে। এই অবস্থায় এই অক্সিজেন পরমাণুটি হচ্ছে সক্রিয় এবং ম্যাগনেসিয়াম পরমাণুটিও হচ্ছে সক্রিয়, কেননা তাদের সর্বশেষ কক্ষপথ অষ্টক পূর্ণ নয়। তারা কি করে? ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে আয়নে পরিণত হয়। তাহলে সহজ কথায় যে মৌলগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে আয়নে পরিণত হয়, অর্থাৎ ক্যাটায়ন কিংবা অ্যানায়নে পরিণত হবে, ওই মৌলগুলোই হচ্ছে সক্রিয় মৌল। তাহলে আমাদের 1 নং চিত্রের পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় সেটা আমরা এবার ব্যাখ্যা দিতে পারবো। আমাদের 1 নং মৌলটি কি? এখানে ইলেকট্রন আছে, দেখো, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে আছে 8টি এবং তৃতীয় কক্ষপথে আছে 1টি। তাহলে তৃতীয় কক্ষপথে আছে 1টি ইলেকট্রন। তাহলে সে অবশ্যই কি সক্রিয় না নিষ্ক্রিয় হবে? হ্যাঁ, সক্রিয়ই হবে, কারণ তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ অবস্থায় নেই। তার সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে, সে এই 1টি ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। তোমরা আরেকটা কথা সহজেই মনে রাখবে, যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 1টি, 2টি কিংবা 3টি ইলেকট্রন থাকে সেই মৌলগুলো হচ্ছে দাতব। এগুলো খুব সহজেই তার সর্বশেষ কক্ষপথের 1টি কিংবা 2টি কিংবা 3টি ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয়। অপরদিকে যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 6টি, 7টি কিংবা 8টি ইলেকট্রন থাকে, তারা অষ্টক পূর্ণতার জন্য 1টি, 2টি কিংবা 3টি ইলেকট্রন গ্রহণ করে, তারা আয়নে পরিণত হয়। তা বিদায় এই যাদের সর্বশেষ কক্ষপথে 1, 2, 3 অথবা যাদের সর্বশেষ কক্ষপথে 6, 7টি ইলেকট্রন থাকবে, 5, 6, 7টি ইলেকট্রন থাকবে, তারা সবগুলোই কি
সক্রিয় মৌল। তাহলে আমাদের 1 নং চিত্রের মৌলটিও কি হবে? সক্রিয় মৌল, কারণ তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। সে তার অষ্টক পূর্ণ করার জন্য সে একটি ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। ত্যাগ করে সে আয়নে পরিণত হবে। তাহলে আমাদের 1 নং চিত্রের পরমাণুটি হচ্ছে সক্রিয় মৌল। সেটার আমরা এবার ব্যাখ্যা কিভাবে দিব। সক্রিয়, তাহলে আমরা ব্যাখ্যা হিসেবে লিখতে পারি। প্রথমেই সক্রিয় গ্যাসের সংজ্ঞা দিচ্ছি। আমরা জানি যে সব মৌলের সর্বশেষ কক্ষপথে দ্বিতীয় বা অষ্টক পূর্ণ থাকে না। তারা অন্য কোনো মৌলের সাথে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে আয়নে পরিণত হয়, তখন সেই মৌলগুলোকে সক্রিয় মৌল বলা হয়। উদ্দীপকের 1 নং চিত্রে মৌলটির ইলেকট্রন হচ্ছে টোটাল 11টি, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1। অর্থাৎ পরমাণুটির সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুটি তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণ করবে এবং নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জন করবে। এই অবস্থায় পরমাণুটি ধনাত্মক আয়ন তথা ক্যাটায়নে পরিণত হয়। পরিশেষে বলা যায় যে মৌল ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই মৌল কখনো নিষ্ক্রিয় হতে পারে না। তাই 1 নং চিত্রের পরমাণুটি সক্রিয়। তাহলে এই ঘটনাটা আমরা আগেই কিভাবে ক্যাটায়ন এনায়ন তৈরি হয় কিংবা আয়ন কিভাবে তৈরি হয় পুরো বিষয়বস্তুটা আমরা জেনে এসেছি, ওইগুলোই আমরা এখানে লিখেছি। শুধুমাত্র শেষ কথাটা এখানে আসছে যে মৌলগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই মৌলগুলো কখনো নিষ্ক্রিয় হতে পারে না। তাহলে অবশ্যই সেগুলো কি হবে? সক্রিয় হবে। তাহলে তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে আমাদের আগের প্রশ্নের সাথে মিল রেখে যদি পড়ো তাহলে তোমরা মনে রাখতে পারবে এখানে সক্রিয় মৌলের সংজ্ঞা আর শেষ অংশটুকু নতুন, আর এই মাঝের অংশটুকু আমরা আগেই শিখে এসেছি। তাহলে আশা করছি যে কোনো মৌল সক্রিয় না নিষ্ক্রিয় তোমরা এই প্রশ্নের আলোকে ব্যাখ্যা দিতে পারবে। এবার আমরা গ প্রশ্নটা দেখি। গ প্রশ্নে কি বলা হয়েছে? 1 নং ও 2 নং পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করো। তাহলে 1 নং ও 2 নং পরমাণুর যে পারমাণবিক গঠন আছে সেটার মধ্যে আমরা তুলনামূলক আলোচনা করব। তাহলে পারমাণবিক গঠন, যে কোনো মৌলের পারমাণবিক গঠনে আমরা কি পাই? যে মৌলটি সক্রিয় না নিষ্ক্রিয়, মৌলটিতে ইলেকট্রন কতটি, প্রোটন কতটি, এইগুলাই হচ্ছে মূলত, বা কক্ষপথ কতটি, এই নিউক্লিয়াসের মধ্যে এই প্রোটনের সংখ্যা কতটি, এইগুলাই হচ্ছে মূলত পারমাণবিক গঠনের আলোচ্য বিষয়। আমরা এই দুটি পরমাণুর এই পারমাণবিক এই গঠনগুলো নিয়েই আমরা আলোচনা করব, তুলনামূলক আলোচনা করব। তাহলে আমরা শুরুতেই লিখে নিতে পারি যে 1 নং ও 2 নং পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা নিম্নে দেখানো হলো। তাহলে আমরা তুলনামূলক আলোচনা করতে গিয়ে আমরা একটি ছকের সাহায্য নিতে পারি, এতে তোমাদের বোঝার সুবিধা হবে, মনে রাখতেও পারবে। তাহলে আমরা একটি ছক অঙ্কন করলাম, যার প্রথমটাতে লিখলাম 1 নং পরমাণু এবং দ্বিতীয়টিতে লিখলাম 2 নং পরমাণু। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে 1 নং পরমাণুতে তার সর্বশেষ কক্ষপথে আছে একটি ইলেকট্রন, আর 2 নং চিত্রেও
প্রথম কক্ষপথ, মানে একটি কক্ষপথ আছে যেখানে আছে একটি ইলেকট্রন। আমরা জানি যে মৌলের সর্বশেষ কক্ষপথ যদি দ্বিধ বা অষ্টকপূর্ণ না হয় তাহলে মৌলটি কি হয়, অস্থিতিশীল অবস্থায় থাকে। তাহলে এখানে তার সর্বশেষ কক্ষপথে যেহেতু একটি ইলেকট্রন আছে, অষ্টকপূর্ণ নয়, তাহলে 1 নং চিত্রে মৌলটি অস্থিতিশীল। আবার 2 নং মৌলের চিত্রে একটি মাত্র ইলেকট্রন আছে, যদি আরও একটি হতো তাহলে সেটি দ্বিধ পূর্ণ করত, তাহলে সেটি স্থিতিশীল হতো, কিন্তু এখানে আছে মাত্র একটি, তাহলে সেও অস্থিতিশীল। তাহলে প্রথমেই আমরা পাচ্ছি যে 1 নং পরমাণুটি অস্থিতিশীল। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম, অস্থিতিশীল। আবার দেখছি 2 নং পরমাণুটিও অস্থিতিশীল। 2 নং পরমাণুটিও অস্থিতিশীল। কেন অস্থিতিশীল সেটা আমরা জানতে পারলাম, যে তাদের সর্বশেষ কক্ষপথ অষ্টক বা দ্বিতীয়পূর্ণ নয় বিদায়। আবার 1 নং পরমাণুটি তার সর্বশেষ কক্ষপথ অষ্টক পূর্ণ করার জন্য তার সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন কি করতে পারবে, বর্জন করতে পারবে, ত্যাগ করতে পারবে। অপরদিকে 2 নং পরমাণুটি তার দ্বিতীয় পূরণ করার জন্য তার সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন, শেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, অথবা সে অন্য কোনো মৌলের সাথে ইলেকট্রন শেয়ার করতে পারবে। তাহলে আমরা আবার লিখতে পারি যে 1 নং পরমাণুটি কি করতে পারবে, ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তাহলে 1 নং পরমাণুটি ইলেকট্রন কি করবে, ত্যাগ করতে পারবে। অপরদিকে 2 নং পরমাণুটি ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। তাহলে 2 নং পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ 1 নং পরমাণুতে তার সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন ত্যাগ করবে, আর 2 নং পরমাণু সেটি গ্রহণ করতে পারবে। 3 নম্বরে আমরা যদি দেখি তাহলে 1 নং যে মৌল আছে, দেখো 1 নং যে চিত্র আছে, ডায়াগ্রাম আছে, তার কক্ষপথ কয়টি, 1 2 3, আর এখানে চিত্রে কক্ষপথ কয়টি, মাত্র একটি। সেটাও তুলনামূলক আলোচনায় আনতে পারি যে 1 নং চিত্র যেহেতু 1 নং পরমাণু, তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে 1 নং চিত্রে কক্ষপথের সংখ্যা 3, আর 2 নং চিত্রে কক্ষপথের সংখ্যা 1। আবার 1 নং চিত্রে আমরা দেখছি ইলেকট্রন আছে 11টি, আর 2 নং চিত্রে আছে মাত্র একটি। সেটাও আমরা আনতে পারি যে 1 নং চিত্রে ইলেকট্রন আছে 11টি, আর 2 নং চিত্রে ইলেকট্রন আছে 1টি। একটু আগে খ প্রশ্নে আলোচনায় আমি বলেছিলাম তোমাদেরকে যে মৌলের পারমাণবিক সংখ্যা যত, প্রোটন তত, আবার প্রোটন যত, ইলেকট্রন তত। তাহলে 1 নং চিত্রে ইলেকট্রন আছে 11টি, সেখানে প্রোটন সংখ্যা কত হবে, 11টি। তাহলে আমরা এটাও লিখতে পারি যে 1 নং চিত্রে প্রোটন 11, আর 2 নং চিত্রে প্রোটন 1। এবার লক্ষ্য করো, আমরা এইগুলো প্রাথমিকভাবে দেখলাম।
কিন্তু 1 নং চিত্রের সর্বশেষ কক্ষপথে আছে একটি ইলেকট্রন আর টোটাল আছে 11টি ইলেকট্রন, যেটা হচ্ছে সোডিয়াম পরমাণু। আর 2 নং চিত্র হচ্ছে একটি ইলেকট্রন, সেটা হচ্ছে বা একটি পারমাণবিক সংখ্যা 1, যার সেটি হচ্ছে কি হাইড্রোজেন। হাইড্রোজেন একটি গ্যাস, সোডিয়াম পরমাণু হচ্ছে একটি ধাতব পদার্থ। তাইলে এই হাইড্রোজেনের তুলনায় এই সোডিয়াম পরমাণুটি কি অধিক ভারী, তুলনামূলক অনেক ভারী। তাহলে আমরা লিখতে পারি যে 2 নং পরমাণুর তুলনায় 2 নং পরমাণুর তুলনায় অনেক ভারী। আর হাইড্রোজেন সোডিয়ামের তুলনায় অনেক হালকা। তাহলে 1 নং পরমাণুর তুলনায় অনেক হালকা। তাহলে এটাও আমরা একটি তুলনা পেয়ে গেলাম। আবার আরেকটি বিষয় লক্ষ্য করো, আমাদের প্রথম 1 নং চিত্রের 3টি কক্ষপথ, 2 নং চিত্রে একটি কক্ষপথ। তাহলে 1 নং চিত্রের পারমাণবিক যে ব্যাসার্ধ আছে সেটা 2 নংয়ের তুলনায় বেশি বড়, আর 2 নংয়ের যে পারমাণবিক ব্যাসার্ধ আছে সেটি 1 নং চিত্রের তুলনায় ছোট বা কম। তাহলে আমরা লিখতে পারি যে 2 নং পরমাণুর তুলনায় যে পারমাণবিক ব্যাসার্ধ 2 নং পরমাণুর তুলনায় বেশি, পারমাণবিক ব্যাসার্ধটা একটু বেশি, তুলনায় বেশি। আর 2 নং পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধটা 1 নং পরমাণুর তুলনায় কম। তাহলে আমরা 60টি তুলনা পেয়ে গেলাম 1 নং ও 2 নং চিত্রের পারমাণবিক গঠনের মধ্যে টোটাল 60টি তুলনা করতে পারলাম। তাহলে 1 নং চিত্র এবং 2 নং চিত্রে পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনায় আমরা প্রথমে পাচ্ছি উভয় মৌলই অস্থিতিশীল। আবার প্রথম চিত্রে ইলেকট্রন আছে, ইলেকট্রন ত্যাগ করতে পারে, দ্বিতীয় চিত্র সেটি গ্রহণ করতে পারে। আবার প্রথম চিত্রে ইলেকট্রন কক্ষপথ আছে 3টি, দ্বিতীয় চিত্রে আছে একটি। প্রথম চিত্রে ইলেকট্রন আছে 11টি, দ্বিতীয় চিত্রে আছে একটি। প্রথম চিত্রে প্রোটন আছে 11টি, দ্বিতীয় চিত্রে আছে একটি। তারপর যে আমাদের দ্বিতীয় চিত্রের তুলনায় প্রথম বা দ্বিতীয় পরমাণুর তুলনায় প্রথম পরমাণুটি অনেক ভারী, কারণ এটি গ্যাসীয় মৌল আর এটি ধাতব মৌল। আর প্রথমটির তুলনায় দ্বিতীয় পরমাণু অনেক হালকা। একইভাবে এই প্রথম চিত্রের পারমাণবিক ব্যাসার্ধ দ্বিতীয় চিত্রের তুলনায় বা দ্বিতীয় পরমাণুর তুলনায় বড় বা বেশি, আর দ্বিতীয় পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ প্রথম পরমাণুর তুলনায় অপেক্ষাকৃত কম বা ছোট। তাহলে এই হলো আমাদের উভয় পরমাণুর মধ্যে তুলনামূলক আলোচনা। পরিশেষে আমি আশা করতে পারি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে অবশ্যই এই জাতীয় সমস্যাগুলো তোমরা নিজেরাই এখন সমাধান করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। বিশেষ করে যে এই যে প্রশ্নগুলা তোমরা একটা মডেল প্রশ্ন বা উত্তর হিসেবে নিতে পারো। যেমন পারমাণবিক সংখ্যা এত বলতে কি বুঝো, যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা এত বলতে কি বুঝো যদি আসে, তাহলে ওই প্রশ্নের শুধুমাত্র মৌলের নাম এবং এই পারমাণবিক সংখ্যাটা পরিবর্তন করে বাকি ব্যাখ্যাটুকু তোমরা দিলেই হয়ে যাবে। আবার একইভাবে 1 নং চিত্রের পরমাণুটি নিষ্ক্রিয় না সক্রিয় সেই ব্যাখ্যাটাও একইভাবে, অর্থাৎ শেষ অংশটুকু শুধু পরিবর্তন আসবে, ইলেকট্রন বিন্যাস পরিবর্তন আসবে, অর্থাৎ বাকি সব প্রশ্নের উত্তরটুকু সব লিখে নিয়ে যে কোনো মৌলের সক্রিয় না নিষ্ক্রিয় সেটা ব্যাখ্যা দিতে পারবে। আর যে কোনো 2টি বা 3টি মৌলের পারমাণবিক গঠনের তুলনা যদি বলে, তাহলে এই স্ট্রাকচার অনুসারে তোমরা সেটারও ব্যাখ্যা দিতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর আমরা সময় না বাড়িয়ে এখানেই আমাদের ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে আবারও নতুন কোনো অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আবারও তোমাদের সাথে আলাপ আলোচনা করব।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।